Good morning, all of you. যদিও মর্নিং নেই এখন, good noon all of you. Just coming up to the point, especially we are going to discuss on history of modern East Asia, China 1840 to 1949. অর্থাৎ আমরা এই আধুনিক পূর্ব এশিয়া আলোচনা করব। এটা আমাদের ডিএসই B1 পেপার, যেটা আমাদের পড়তেই হবে কম্পালসারি। এইখানে কিন্তু আমাদের একটু জানার দরকার আছে, যদি আমরা চীনের ইতিহাস, আধুনিক চীনের ইতিহাস পড়ব, তবু আমরা একটু পিছিয়ে যাওয়ার দরকার আছে। কারণ কি, আধুনিক চীন গঠনের আগে চীন কি ধরনের সমাজ ব্যবস্থা, কি ধরনের রাজনৈতিক কাঠামো, কি ধরনের তাদের চিন্তা চেতনা, কি ধরনের তাদের সাংস্কৃতিক অবস্থা, মানে দেয়ার কালচারাল হ্যাবিটস, দেয়ার পলিটিক্যাল পজিশন, দেয়ার সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড দেয়ার ইকোনমিক স্ট্যাটাস, ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু নো ফরওয়ার্ড। এটা কিন্তু আমাদের সবার জানার দরকার। এটা আমরা জানি যে প্রাচীন প্রথাগত ঐতিহ্যগত চীন, অর্থাৎ ঐতিহ্য ধারা ভাব সংস্কৃতি এবং প্রাচীন সংস্কৃতির ধারক বাহক হচ্ছে চীন। স্বাভাবিক কারণে তাদের মধ্যে কিন্তু একটা প্রাচীন চিন্তা চেতনা, প্রথা, সভ্যতা, তাদের মধ্যে একটা দৃঢ় সংকল্প সেটা কিন্তু থাকবে। এবং এই তাদের প্রাচীন ঐতিহ্য চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হচ্ছে কনফুসিয়াস রিলিজিয়ন, কনফুসিয়াস থট। কনফুসিয়াস হচ্ছে একজন গ্রেট ফিলোসফার, এবং তার যে চিন্তা চেতনা, তার যে দার্শনিক চিন্তা ভাবনা, তার যে ধর্মীয় প্রকাশ এবং বিকাশ, সেই মতো কিন্তু চীন গঠিত হয়েছিল। অর্থাৎ কনফুসিয়াসের আদর্শ মতাদর্শ অনুযায়ী চীন গঠিত হয়েছিল। শুধু তাই নয়, 1840 পর্যন্ত কিন্তু কনফুসীয় চিন্তা ভাবনা বা চেতনা কিন্তু চীনের একটা প্রধান অঙ্গ বা বিষয় হিসেবে বিবেচিত। এবং এই কনফুসিয়াসের আদর্শ চিন্তা ভাবনা অনুযায়ী সমাজ, ধর্ম, অর্থনীতি, রাজনীতি সবই পরিচালিত হতো। এবং বিশেষ করে এই কনফুসীয় আদর্শ বা শিক্ষায় শিক্ষিত পণ্ডিত ব্যক্তিরা, সকল এলিটিস্ট এডুকেটেড পারসন যারা চীনের, তারা কিন্তু চীনের সমাজ, ধর্ম, অর্থনীতি বা রাজনীতি সর্বক্ষেত্রে তারা কিন্তু প্রাধান্য বিস্তার করত। স্বাভাবিক কারণে চীনের যে প্রথা বা ঐতিহ্য বা ধারা বা চিন্তা ভাবনা, সেটা কিন্তু চীনের অঙ্গ এবং চীনের সেটা প্রাচীন। এবং চীন প্রথাগতভাবে তার ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছে। তাদের ধর্মীয় চিন্তা চেতনা, কার্যকলাপ বা সামাজিক কার্যকলাপ, সামাজিক ধ্যান ধারণা, এই প্রাচীন চীনে কিন্তু নারীদের অধিকার সুরক্ষিত ছিল না। প্রাচীন অর্থনীতি তাদের সাধারণত ছিল কৃষিভিত্তিক, শিল্পের তত বা প্রচলন সেভাবে ঘটেনি। এই কৃষিভিত্তিক অর্থনীতির কৃষকরা হচ্ছে প্রধান উপজীব্য। কিন্তু এই কৃষিভিত্তিক অর্থনীতি হলেও তার সামাজিক কতগুলো বিন্যাস বা বিকাশ বা কাঠামো ছিল, যার মধ্যে মধ্যবিত্ত, ভূস্বামী শ্রেণী, জেন্ট্রি শ্রেণী, কৃষক সম্প্রদায়, শ্রমিক শ্রেণী, সাধারণ মানুষ, সবাই কিন্তু এতে বিরাজ করত। অর্থাৎ চীনা সামাজিক কাঠামোর মধ্যে, চীনা বৈশিষ্ট্যের মধ্যে প্রথাগত বৈশিষ্ট্য বা চিন্তাধারার সাথে সাথে তাদের যে সামাজিক চিন্তা চেতনা বা সামাজিক শ্রেণী সংগ্রাম বা তাদের যে সামাজিক অবস্থান, সেটা কিন্তু তাদের বজায় ছিল, যেটাকে ধরে কিন্তু প্রাচীন চীন বেঁচে থাকার চেষ্টা হয়েছে। আধুনিক চীনের ক্ষেত্রেও তাই। শুধু তাই নয়, সব থেকে বড় কথা হলো, এটাও আমরা পাবো এই মডার্ন ওয়েস্টের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখা যাচ্ছে যে চীনের কিন্তু সেই ঐতিহ্যগত ধারাকে বজায় রাখার জন্য কোনো বিজ্ঞানসম্মত বা বৈজ্ঞানিক কার্যকলাপ বা চিন্তা ভাবনা বা শিল্পের বিস্তার ঘটানো বা শিক্ষার ব্যাপক বিস্তার ঘটানো, এই ধরনের কিন্তু কোনো কার্যকলাপ বা কোনো ব্যবস্থা তারা কিন্তু নেয়নি। কারণ তারা প্রথাগত ঐতিহ্য বিশ্বাসী ছিল। তারা বাইরের জগৎ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করতো, কারণ তারা পরিবর্তন বিরোধী এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। শুধু তাই নয়, এটাও ঠিক, তারা কিন্তু পাশ্চাত্য দেশগুলোর সাথে তারা কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ রাখতে চায়নি। তারা তাদের নিজেদের মধ্যে নিজেদেরকে সব থেকে বেশি শক্তিশালী, ক্ষমতাসীন ভাবত, এবং তাদের যে ঐতিহ্য, চিন্তা চেতনা, সেগুলোই যেন সর্ববৃহৎ, সর্বশ্রেষ্ঠ, এরকম তারা ধারণার মধ্যে বিরাজ করতো। স্বাভাবিক কারণে চীন কিন্তু বাইরের জগৎ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল, যেটা কিন্তু চীনে পরবর্তীকালে সমস্যার সৃষ্টি হয়েছিল। এবং বাইরের শক্তিগুলো, বিশেষ করে শক্তিশালী দেশগুলো, পশ্চিম ইউরোপের দেশগুলো, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জাপান, এরা কিন্তু আস্তে আস্তে চীনের উপর প্রভাব বিস্তার করতে শুরু করলো। কারণ চীনের বাণিজ্যে তারা অংশগ্রহণ করার চেষ্টা করলো। স্বাভাবিক কারণে চীনা ঐতিহ্যগুলো আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করলো।
চীনা যে সামাজিক কাঠামো বা প্রাচীন ব্যবস্থা তার মধ্যে একটা প্রধান জায়গা আছে এই জেন্ট্রি সম্প্রদায়। জেন্ট্রি বলতে আমরা সাধারণত মধ্যবিত্ত উচ্চশিক্ষিত শ্রেণীকে বুঝি। চীনেও ঠিক এই ধরনের একটা শ্রেণী ছিল। এই জেন্ট্রি শ্রেণীর একটা বিশেষ গুরুত্ব বা ভূমিকা ছিল। কারণ কি, সমাজ গঠন বা পরিচালনার ক্ষেত্রে, নীতি নির্ধারণের ক্ষেত্রে বা শাসন ব্যবস্থার ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে বা রাজকার্য পরিচালনার ক্ষেত্রে বা প্রশাসনিক বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোতে কিন্তু এই জেন্ট্রি সম্প্রদায়রা বিলং করত বা বিরাজ করত। এই জেন্ট্রি সম্প্রদায় কিন্তু এই কনফুসীয় শিক্ষায় শিক্ষিত, উচ্চ আদর্শে বিশ্বাসী এবং তারা কিন্তু চীনা সমাজ ব্যবস্থা, চীনের রাজনৈতিক অবস্থা, চীনের অর্থনৈতিক অবস্থা এবং চীনের যে পরিকাঠামো বা ধর্মীয় ব্যবস্থা সব ক্ষেত্রে তাদের একটা কিন্তু আধিপত্য লক্ষ্য করা গিয়েছিল, যেটা আমরা কিন্তু দেখতে পাই। বিশেষ করে আমরা যদি ফেয়ার ব্যাংকের ইস্ট এশিয়া গ্রন্থটা দেখি, তাতে কিন্তু আমরা লক্ষ্য করব যে চীনা সামাজিক কাঠামোর একটা প্রধান গুরুত্বপূর্ণ দিক বা উপাদান হচ্ছে জেন্ট্রি বা মধ্যবিত্ত শ্রেণী। এখন এটা খুবই জরুরি, ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু নো হু ওয়ার জেন্ট্রি। কারা জেন্ট্রি ছিল? জেন্ট্রি বলতে কাদেরকে আমরা বুঝি? The gentry were the class of landlords who did not themselves till their lands. বলছে জেন্ট্রি বলতে ভূমধ্যকারী শ্রেণী বা ভূস্বামী শ্রেণীকে বোঝাচ্ছে, কিন্তু তাদের নিজস্ব কোনো জমি ছিল না। এটা বেশ ইন্টারেস্টিং। মধ্যবিত্ত সম্প্রদায় জেন্ট্রি এবং ভূমধ্যকারী শ্রেণী, ইংল্যান্ডে জেন্ট্রি বলতে ভূমধ্যকারী শ্রেণীকেই বোঝাতো, আর আমাদের ভারতবর্ষে জেন্ট্রি বলতে মধ্যবিত্ত শ্রেণীকেই বোঝায়, উচ্চশিক্ষায় শিক্ষিত শ্রেণীকেই বোঝায়। অনেক সময় আবার বুর্জোয়া শ্রেণীকেই এই কিন্তু জেন্ট্রি শ্রেণীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, এই জেন্ট্রিরা হচ্ছে ভূস্বামী শ্রেণী, কিন্তু যাদের নিজস্ব কোনো ভূমি ছিল না। They derived their wealth mainly through not entirely from the rents, often as substantial as 1.5 of the value of the crops. অর্থাৎ তারা তাদের সম্পদগুলো সংগ্রহ করত এই রাজস্ব থেকে, এবং সেটার পরিমাণ ছিল উৎপাদিত শস্যের অর্ধেক। paid to them through the peasants who worked on their lands. বলছে কৃষকরা এটা তাদেরকে দিত যারা তাদের জমিতে চাষ করত। অর্থাৎ কৃষকরা যে জমি চাষ করত সে থেকে যে ভূমি রাজস্ব দিত সেটা প্রায় উৎপাদনের অর্ধেক, যেটা এই জেন্ট্রিতে দিতে হতো। এই জেন্ট্রিদের সম্পদের উৎস হচ্ছে এই ভূমি রাজস্ব। অর্থাৎ জেন্ট্রিরা হলো ল্যান্ডলর্ডস বা ভূস্বামী শ্রেণী, আমরা যাদেরকে বলি উচ্চশিক্ষা শিক্ষিত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত শ্রেণী, এবং ইংল্যান্ডে যাদেরকে বলছে ভূস্বামী শ্রেণী, ভারতে যাদেরকে বলছে ভূস্বামী শ্রেণী, যাদেরকে বলছে উচ্চশিক্ষা শিক্ষিত, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী। আবার কেউ কেউ বলছে বুর্জোয়া শ্রেণী, কারণ তারা বুদ্ধা জীবিকা এবং উৎপাদন বা তাদের ধনসম্পদে তারা অনেক বেশি উচ্চ, তাই তাদেরকে বলছে উচ্চ মধ্যবিত্ত। নেক্সট হচ্ছে পজিশন অফ জেন্ট্রি ইন চায়না সোসাইটি। বলছে এই জেন্ট্রিদের চায়না সমাজে অবস্থান কি ছিল, অর্থাৎ হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ জেন্ট্রি ক্লাস ইন দ্য চায়না সোসাইটি। ইটস ভেরি ইন্টারেস্টিং, কারণ আমরা জানি যে প্রত্যেকটা কৃষকদের একটা ভূমিকা আছে, সামন্ত শ্রেণীর একটা ভূমিকা আছে সমাজে, জমিদার শ্রেণীর একটা ভূমিকা আছে, রাজন্যবর্গের একটা ভূমিকা আছে, মধ্যবিত্ত শ্রেণীর একটা ভূমিকা আছে, শিক্ষিত সমাজের একটা ভূমিকা আছে। ঠিক তাহলে জেন্ট্রি সম্প্রদায় বা এই উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীরও একটা ভূমিকা আছে চীনা সমাজে। হোয়াট ওয়াজ দ্য পজিশন? জেন্ট্রি আর অ্যাকচুয়ালি সার্ভিং ইন দ্য ইম্পেরিয়াল গভর্নমেন্ট। বলছে সাম্রাজ্যিক শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ পদে তারা বিলং করত, তারা সার্ভিস করত। অর livelihood on their rural estates, the members of the gentry had significant social and political functions. অথবা তাদের যে গ্রামীণ এস্টেট ছিল সেখানে তারা এস্টেটে তারা সদস্য ছিল এবং তারা একটা গুরুত্বপূর্ণ সমাজ এবং রাজনৈতিক যে কার্যাবলী তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অর্থাৎ জেন্ট্রিরা যে সাম্রাজ্যিক প্রশাসনিক ব্যবস্থা তাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। শুধু তাই নয়, গ্রামীণ ব্যবস্থার ক্ষেত্রে বা স্টেটের ক্ষেত্রে তারা বিশেষ করে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। হুইচ মেনশন J.K. Fairbairn in his East Asia mentioned that they were the local elite who carried on certain functions connected with the peasantry below and certain others connected with the official above. বলছে ফেয়ারব্যাংক দেখানোর চেষ্টা করেছেন, বলছে তারা হচ্ছে স্থানীয় অভিজাত। এলিট বলতে অভিজাত আমরা বুঝি। তারা কি করত না, তারা কিছু গুরুত্বপূর্ণ কার্যকলাপ করত। কাদের সাথে? না এই কৃষকদের সাথে জড়িত থেকে, এবং তারা আরো কিছু
কাজ করত সেটা হচ্ছে অফিসিয়াল বা প্রশাসনিক, যেটা উচ্চ ক্ষেত্রে। অর্থাৎ তারা যেমন কৃষকদের সঙ্গে যুক্ত থেকেও কিছু কাজকর্ম করত, তেমনি তারা অফিসিয়াল বা প্রশাসনিক কাজকর্মও করত প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে। অর্থাৎ জেন্ট্রিরা কিন্তু সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত চীনা সমাজের ক্ষেত্রে, যেটা কিন্তু তারা সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অর্থাৎ প্রশাসনিক উচ্চপদ থেকে শুরু করে বা প্রশাসনের যে পেড পোস্টগুলো আছে বা সার্ভিসগুলো আছে বা জবগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং তারা অংশগ্রহণ করত, কারণ তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিল, কনফুসীয় শিক্ষায় শিক্ষিত ছিল এবং তারা বিশেষ করে বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, যার মাধ্যমে চীনা সমাজ পরিচালিত হতো। They also, the non-serving gentry's members were a type of local elite at the district stage. বলছে জেলা প্রশাসনের ক্ষেত্রে বা জেলার ক্ষেত্রে তারা কিন্তু লোকাল এলিট হিসেবেই তারা বিবেচিত হতো এবং তারা নন সার্ভিং, মানে তারা যে কিছু কাজকর্ম করতো না এরকম নয়, তারাও কিন্তু এই জেলা প্রশাসনের ক্ষেত্রে একটা জায়গা করে নিত। হুইচ কোঅপারেশন ওয়াজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল ফর দ্য স্টেবিলিটি অ্যান্ড ইফেক্টিভনেস অফ দ্য ইম্পিরিয়াল গভর্নমেন্ট। বলছে এটাও তাদের সহযোগিতাটাও তাদের খুবই প্রয়োজন ছিল এবং তারা কিন্তু সত্যি তাৎপর্যপূর্ণভাবে খুবই প্রয়োজনীয় ছিল স্থায়িত্বের ক্ষেত্রে এবং কার্যাবলীর ক্ষেত্রে। ইম্পিরিয়াল গভর্নমেন্টের বা সাম্রাজ্যিক প্রশাসনের ক্ষেত্রে তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সহযোগিতা ছিল, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটাকে অস্বীকার করা যায় না। দে ওয়ার স্কলার লিটারেটি, তারা ছিল বিদ্বান ব্যক্তি। এই স্কলার লিটারেটি এই জেন্ট্রি ক্লাসকে বলা হয় এবং এরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু কনফুসীয় শিক্ষায় শিক্ষিত। এরা স্কলার লিটারেটি এবং এদের কথা মতো কিন্তু সমাজ বা রাষ্ট্র পরিচালিত হতো। সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। অর্থাৎ প্রশাসনের স্থায়িত্ব বলো, কার্যাবলী বলো বা সাম্রাজ্য পরিচালনা বলো, সব ক্ষেত্রে কিন্তু এই জেন্ট্রি সম্প্রদায়ের একটা প্রাধান্য ছিল এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা কিন্তু অস্বীকার করা যায় না, যেটা কিন্তু জাসেনে বা ফেয়ার ব্যাংকের আমরা ইস্ট এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া গ্রন্থে আমরা লক্ষ্য করি। জেন্ট্রি প্লেড এ ভাইটাল রোল ইন সোসাইটি। জেন্ট্রি কিন্তু এই সমাজ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। অ্যাজ ইট ইজ, ফর ইনস্ট্যান্স, দে পার্টিসিপেটেড ইন দ্য কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্স অফ চ্যারিটেবল অ্যান্ড পাবলিক ওয়ার্কস। বলছে এই যে দান ধ্যান থেকে শুরু করে পাবলিক জনসাধারণের কাজকর্ম বা গঠনমূলক যা কার্যকলাপ, তারা কিন্তু অংশগ্রহণ করত এবং তারা গুরুত্বপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে তারা কিন্তু এই পাবলিক ওয়ার্কস বা চ্যারিটেবলগুলোকে তারা পরিচালিত করত, যা কিন্তু উল্লেখের দাবি রাখে। ইনফর্মালি adjudicated disputes in the middle of the local population and served as intermediaries flanked by the local people and the management. বলছে তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতো কাদের সাথে? এই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার সাথে, জনসাধারণ লোকাল সাধারণ মানুষের সাথে তারা একটা ব্যবস্থাপনার কাজ করতো। তারা মধ্য শ্রেণী হিসেবে কাজ করতো, মিডিল ম্যান হিসেবে কাজ করতো এই সাধারণ মানুষের সাথে গভর্নমেন্টের বা প্রশাসনের বা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের সংযোগ স্থাপনকারী হিসেবে কিন্তু এই জেন্ট্রি সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। অর্গানাইজড মিলিশিয়া অ্যান্ড আদার সেটস অফ সেলফ ডিফেন্স অ্যাসোসিয়েশন টু পুলিশ দেয়ার রিজিয়ন্স। বলছে তারা কিন্তু সামরিক কার্যকলাপও পরিচালনা করত। তারা কিন্তু নিজস্ব নিরাপত্তার জন্য, সেলফ ডিফেন্স বা নিজস্ব নিরাপত্তার জন্য তারা কিন্তু পুলিশ অ্যাসোসিয়েশন তৈরি করত নিজের এলাকায়। অর্থাৎ তারা যে শান্তি সুরক্ষার জন্য বা সুরক্ষার জন্য, নিজেদের বেঁচে থাকার জন্য তারা সামরিক কার্যকলাপও পরিচালনা করতো এবং পুলিশের ভূমিকাও পালন করতো নিজেদের এলাকায়। অ্যান্ড মেনটেন্ড অর্ডার ইন টাইমস অফ ট্রাভেল। এবং তারা অনেক সমস্যার সময় তারা কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশিকা বা কার্যাবলী পালন করতো, যা দিয়ে কিন্তু সামাজিক, প্রশাসনিক বা অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার বা স্থায়িত্ব বজায় রাখার বা একটা সংযোগ স্থাপনের কাজকর্ম হিসেবে তারা কাজকর্ম করতো। অর্থাৎ দেখো, জেন্ট্রিরা কিন্তু এই ফিউডাল লর্ডসদের মতো কিন্তু তাদের সামরিক ব্যবস্থা, ফিউডালদের মতো তাদের কিন্তু নাইট ফাইট ছিল না, বীর যোদ্ধা পোদ্ধা ছিল না, কিন্তু তারা একটা সামরিক ব্যবস্থা পরিচালনা করতো নিজেদের এলাকায় শান্তি বজায় রাখার জন্য। কিন্তু তাদের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না বা তাদের নিজস্ব কিন্তু এই ধরনের নাইটহুড, ব্যারন এই ধরনের কিন্তু তাদের কোনো পদ বা তাদের কোনো সামরিক লোকও ছিল।
তাহলে স্বাভাবিক কারণে কিন্তু তারা নিজস্ব নিরাপত্তার জন্য কিন্তু সামরিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতো এবং তারা নিজস্ব এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করত। জেন্ট্রি অ্যান্ড রুলিং ক্লাস অর্থাৎ এই যে জেন্ট্রি এবং শাসক শ্রেণী তাদের সঙ্গে কিরকম একটা সম্পর্ক ছিল সেটাও জানা দরকার। দ্য এক্সট্রাঅর্ডিনারি থিং ইজ দ্যাট while emperors and ruling dynasties rose and fell, the subsistence of the gentry's class as well as its willingness to adjust to dissimilar rulers showed emerging stability. বলছে একটা সত্যি এক্সট্রাঅর্ডিনারি তারা কাজকর্ম পরিচালনা করতো, কোনটা না এম্পারার্স এবং রুলিং ডাইনাস্টির যখন তারা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হতো বা তারা দ্বন্দ্বে লিপ্ত হতো, অথবা এই জেন্ট্রি ক্লাসরা কিন্তু তারা চেষ্টা করতো এই যে ডিসিমিলার রুলারদের মধ্যে যে একটা অসামঞ্জস্যতা সেটাকে দূর করার, এবং তারা চেষ্টা করতো স্থিতাবস্থা ফিরিয়ে আনার। অর্থাৎ রুলিং ডাইনাস্টিগুলোর মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা বা দ্বন্দ্ব বা এম্পারারের সাথে যে প্রশাসকদের যে দ্বন্দ্ব সেটা কিন্তু তারা সুন্দরভাবে মেনটেন করতো, নিয়ন্ত্রণ করতো, যার মধ্যে দিয়ে কিন্তু তারা স্টেবিলিটি বা স্থিতাবস্থা ফিরিয়ে আনতো। ফর ইনস্ট্যান্স দ্য রিয়েল রেজিলেন্স অফ দিস ক্লাস ওয়াজ সিন ইন দ্য আর্লি 20th century। বলছে এই বিংশ শতাব্দীতে যেটা কিন্তু আমরা লক্ষ্য করছি বা দেখা যাচ্ছে। দিস ওয়াজ অ্যান এরা হোয়েন ইম্পিরিয়ালিজম অ্যান্ড দ্য গ্রোথ অফ মডার্ন ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স হ্যাড মেড ডিপ ইনরোডস ইনটু দ্য ট্র্যাডিশনাল অ্যাগ্রেরিয়ান ইকোনমি। বলছে যে এটা সত্যি একটা নতুন যুগ সাম্রাজ্যবাদের ক্ষেত্রে বা মডার্ন আধুনিক শিল্পের গঠনের ক্ষেত্রে এবং বাণিজ্যের ক্ষেত্রে, যেটা কিন্তু এই ট্র্যাডিশনাল যে অ্যাগ্রেরিয়ান ইকোনমি তার সাথে একটা সংযোগ স্থাপনের কাজ করছিল। অর্থাৎ প্রথাগত যে কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল চীন, সেক্ষেত্রে কিন্তু তাদের এই সাম্রাজ্য বিস্তার বা তাদের যে আধুনিক শিল্প গড়ে তোলা বা তাদের যে আধুনিক বাণিজ্য গড়ে তোলা সেটা কিন্তু তাদের সঙ্গে একটা সংযোগ স্থাপনের সূত্র তৈরি করেছিল, যেটা দিয়ে কিন্তু আধুনিক চীন বা আধুনিক গণপ্রজাতান্ত্রিক চীন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। অর্থাৎ জেন্ট্রিরা কিন্তু শুধুমাত্র নিজেদের স্বার্থে পরিচালিত হতে না, তারা সাম্রাজ্যিক স্বার্থে, জনসাধারণের স্বার্থে, সার্বিক স্বার্থে স্থায়িত্ব বজায় রাখার জন্য কি প্রশাসনিক, কি রাজনৈতিক, কি অর্থনৈতিক, কি সামাজিক সর্বক্ষেত্রে তারা কিন্তু একটা প্রভাব বিস্তার করত। এই জন্য দেখা গেছে যে অনেকে বলে যে চীনের যে প্রশাসনিক কাঠামো সেটা জেন্ট্রি শাসক দ্বারাই পরিচালিত হতো। অর্থাৎ চায়না রুলার সকল জেন্ট্রি, বলছে চায়না শাসকরা জেন্ট্রি হিসাবেই পরিচিত, যেটা পেয়ার ব্যাংক থেকে শুরু করে অন্যান্য বিখ্যাত ঐতিহাসিকদের রচনায় আমরা দেখতে পারি। এই জন্য বলা থাকে চীনা রাষ্ট্রকে জেন্ট্রি রাষ্ট্র বলা কি যুক্তিসঙ্গত, যেটা আমরা পরবর্তীকালে হয়তো করতে পারি। কিন্তু প্রকৃতপক্ষে চীনা রাষ্ট্র জেন্ট্রি রাষ্ট্র, কেননা জেন্ট্রিদের নিয়ন্ত্রণে বা জেন্ট্রিদের নিয়ন্ত্রণাধীনে কিন্তু সাম্রাজ্যিক থেকে শুরু করে প্রশাসনিক সব কার্যকলাপ পরিচালিত হতো, যা কিন্তু উল্লেখের দাবি রাখে। অর্থাৎ চীনের প্রশাসনিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে যুক্ত জেন্ট্রিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, যা আমরা ফেয়ার ব্যাংক বা জাসেনের রচনায় দেখতে পাই। তাৎপর্য, সিগনিফিক্যান্স, ইট ইজ ভেরি essential to know the abolition of the examination system in 1905 knocked off one of the gentry's main avenues to advancement, and the 1911 revolution brought down the whole edifice of imperial rule with which they were intimately associated। বলছে 1905 যে পরীক্ষা ব্যবস্থার বিলোপ জেন্ট্রিদের একটা গুরুত্বপূর্ণ প্রাধান্য বিস্তার করেছিল, যেটা তাদের গুরুত্বপূর্ণ কাজ। এই জেন্ট্রিরাই 1905 এই পরীক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল, এবং শুধু তাই না 1911 যে প্রজাতান্ত্রিক বিপ্লব সেটাকে তারা এনেছিল, যেটা ইম্পেরিয়াল রুলের ক্ষেত্রে বা সাম্রাজ্যিক ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, যেটাকে কোনো মতে অস্বীকার করা যায় না। Yet the gentry as a class did not disappear at once। তবু কিন্তু চীনে এই জেন্ট্রি ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি, বাট সাস্টেইন টু অ্যাডাপ্ট অ্যান্ড সার্ভাইভ অলদো ইন এ ডিস্টর্টেড ফর্ম। যদিও তারা এই 1905 পরীক্ষা ব্যবস্থা বা এই প্রজাতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে তাদের মনে হয়েছিল পতন ঘটেছে, কিন্তু তা নয়, তারা সার্ভাইভ করলেও তারা কিন্তু বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের ভূমিকা রেখেছিল, যেটাকে অস্বীকার করা যায় না। দ্য ওভারঅল স্টেবিলিটি অ্যান্ড রেজিলেন্স অফ দ্য ট্র্যাডিশনাল সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম ওয়াজ ইন্টিগ্রেটলি কানেক্টেড উইথ দ্য ক্যারেক্টার অ্যান্ড ফাংশনস অফ দিস ক্লাস। বলছে ওভারঅল সামগ্রিক সাহিত্যের ক্ষেত্রে বা বিশ্বস্ততার ক্ষেত্রে বা প্রথাগত যে সামাজিক রাজনৈতিক ব্যবস্থা সেগুলোকে ধরে রাখার ক্ষেত্রে এই শ্রেণীর ভূমিকাকে কোনো রকম অস্বীকার করা যায় না। অর্থাৎ চীনা ইতিহাসে
জেন্ট্রিদের ভূমিকাকে কোনো মতে অস্বীকার করা যায় না, কারণ চীনা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক বা আলোচিত বিষয় হলো চীনের জেন্ট্রি সম্প্রদায়। কারণ চীনে যে সকল সম্প্রদায় ছিল, ব্যবসায়ী শ্রেণী থেকে শুরু করে শিক্ষিত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, ভূমধ্যকারী শ্রেণী বা আরো সাধারণ কৃষক শ্রেণী, খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে জেন্ট্রিরা কিন্তু চীনের ইতিহাসে বা চীনের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, যা কিন্তু অস্বীকার করা যায় না। দে মেনটেন্ড এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য পলিটিক্যাল, সোশিও ইকোনমিক অ্যান্ড রুলিং এলিট as they become gentry. So called China state as a gentry state. সুতরাং চায়না রাষ্ট্রকে জেন্ট্রি রাষ্ট্র হিসেবে উল্লেখ করা যেতে পারে, যা কিন্তু আমরা দেখতে পাই চীনা ইতিহাসে। অর্থাৎ চীনা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জেন্ট্রি রাষ্ট্র, যা কিন্তু অস্বীকার করা নয়, যা আমরা দেখতে পাই চীনের বিভিন্ন রকম তাদের কার্যকলাপ, প্রশাসনিক থেকে শুরু করে, অর্থনৈতিক থেকে শুরু করে, সামরিক থেকে শুরু করে, রাজনৈতিক